কর্মসংস্থানের জন্য আইএসএফ যে লড়াইটা দিচ্ছে বা যেই পরিবর্তনটা আনতে চাইছে, মানুষ আইএসএফের ছায়াতলে আসছে। আমি 18 তারিখে গিয়েছিলাম বাসন্তীতে, হাজার হাজার লোকের উপস্থিতি এবং পুরুষের সাথে মহিলারা পাল্লা দিয়ে আসছে। এতে শাসক ভয় পাচ্ছে, কোনো জায়গায় আমাদের কর্মীদের অত্যাচার করছে, মারধর করছে, কোনো জায়গায় আমাদের পোস্টারগুলোতে আগুন লাগিয়ে দিচ্ছে। তো যেগুলো হচ্ছে এটা গণতন্ত্রের পরিপন্থী। গণতন্ত্রের পরিসরে বিরোধী দল থাকবে, তাদের মতামত প্রদান করতে পারবে, কিন্তু এরা গণতন্ত্রকে মান্যতা দেয় না। তাই গণতন্ত্রকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের লড়াই। এর আগে যখন রেজ্জাক খান খুন হয়েছিল, একজন ব্যক্তি ভাঙড়ে আপনার এবং আপনার দাদার মামাসি তুলে গালাগালি করেছিল, ঠিক কালকেও পতাকা ফেস্টুন ছেড়ার সময় সেই ব্যক্তি আবার গালাগালি করলেন। কি ব্যবস্থা নেবেন? তৃণমূলের রুচি, ব্যবস্থা তো নেবো, ব্যবস্থা তো আমার হাতে, আমি তো গিয়ে ওকে ঘিরে ধরে নেবো না, এটা তো আইন বহির্ভূত হয়ে যাবে। ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হচ্ছে তৃণমূল কংগ্রেস, তাদের দলের কর্মী। তাদের রুচি যদি এই ধরনের হয় বারবার বলবে, তবে আমরা আইনের মাধ্যমে এটাকে কন্ট্রোল কীভাবে করা যায় তার প্রসেস করব। বিজেপি আর তৃণমূল আলাদা, আজকেও যদি আজকের ডেটেও যদি কেউ না বুঝতে পারে, তার থেকে আর দুর্ভাগ্য আমাদের কিছু হতে পারে না। বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক, যখন যাকে প্রয়োজন হয় ব্যবহার করে। এরা দুজন মিলে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে, তার থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। তার প্রমাণ তো বিজেপির নেতারা একের পর এক বাজে বাজে মন্তব্য করে যাচ্ছে। অসীম সরকার কোরআন শরীফকে নিয়ে যেভাবে মন্তব্য করলো, ইসলাম ধর্মকে যেভাবে আক্রমণ করলো, এতক্ষণ তো জেলের মধ্যে রাখা দরকার, পুলিশকে সুমোটো করা দরকার। তো সুমোটো করেছে, উল্টে আমরা যারা অভিযোগ করেছি অভিযোগের এফআইআর পর্যন্ত দেয়নি। তা বলে আমি কিন্তু চুপ করে বসে থাকার ছেলে নয়, আমি কোর্টে যাচ্ছি। এফআইআরের পরে আমরা রিমাইন্ডার দিয়েছিলাম, তারও উত্তর দেয়নি। আমরা কোর্টে যাচ্ছি, কোর্ট থেকে এফআইআর করবো। তাহলে বলুন, বিজেপি নেতাদেরকে তো ছেড়ে রেখেছে, আর আমাদের মতো যারা করছে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে এসআইআর নামে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। একদিকে নির্বাচন কমিশন, আরেকদিকে রাজ্যের পুলিশ প্রশাসন, এই দুয়ের সাঁড়াশি আক্রমণে একদিকে কেন্দ্রের নির্বাচন কমিশন, আরেকদিকে রাজ্যের প্রশাসন, তৃণমূলের শাসন, এই দুয়ের সাঁড়াশি আক্রমণে বাংলার সাধারণ ভোটারদের নাভিশ্বাস উঠছে। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে ব্লক কংগ্রেসের নেতারা জঙ্গিপুরে এসআইআরকে সামনে রেখে বিডিও অফিসে ডেপুটেশন দিতে যান। কারণ এসআইআরকে সামনে রেখে, এসআইআরকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি উভয়ে যে চক্রান্ত করছে বাংলায়, সে সম্পর্কে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আসছে। সেই বিষয়গুলোকে আমরা সামনে রেখে যখন জঙ্গিপুরে বিডিও অফিসে প্রতিবাদ জানাতে যায় কংগ্রেসের লোকেরা, তখন তারা দেখে বিডিও অফিসের মধ্যে আগে থেকে মজুত হয়ে বসে আছে তৃণমূলের সমস্ত গুন্ডারা, এবং পুলিশের উপস্থিতিতে সেই তৃণমূলের হারমাদেরা সেই জঙ্গিপুর বিডিও অফিসে কংগ্রেসের কর্মীদের উপরে হামলা শুরু করে। বিডিওর কাছে আমরা আগে থেকে বিডিও অফিসের পারমিশন নিয়ে, বিডিওর অনুমতি নিয়ে আমাদের দলের লোকেরা সেখানটায় ডেপুটেশন দিতে গেছিল। সেই ডেপুটেশন নেওয়ার সময় সেখানটায় হামলা করে কংগ্রেস দলের কর্মীদেরকে যথেচ্ছভাবে মারধর করা হয় পুলিশের সামনে। 4-5 জন তার মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এসআইআর নামে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। একদিকে নির্বাচন কমিশন, আরেকদিকে রাজ্যের পুলিশ প্রশাসন, এই দুয়ের সাঁড়াশি আক্রমণে একদিকে কেন্দ্রের নির্বাচন কমিশন, আরেকদিকে রাজ্যের প্রশাসন, তৃণমূলের শাসন, এই দুয়ের সাঁড়াশি আক্রমণে বাংলার সাধারণ ভোটারদের নাভিশ্বাস উঠছে। জেনে রাখুন আপনারা বাংলার মানুষ, তৃণমূলের নেতাদের সর্বশেষ যে বার্তা দিচ্ছে তার দলের নিচু স্তরের নেতাদের কর্মীদের, সেটা হচ্ছে কি, যে তৃণমূল বাদ দিয়ে, তৃণমূলকে যদি ভোট না দেয় এমন সম্ভাবনা যাদের আছে, সেই সমস্ত ভোটারের নাম তোমরা 7A ফর্মে ফিল আপ করো, যেটা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। ইডি একটা নতুন সংস্থা, আলাদা সংস্থা, সিবিআই একটা আলাদা সংস্থা। তাহলে কি এমন ওখানে ছিল যার জন্য তাড়াহুড়ি করে এর মধ্যে ঢুকে সেখান থেকে কম্পিউটার, ল্যাপটপ, সমস্ত ফাইল নিয়ে চলে এলেন? কি ছিল তার মধ্যে? শোনা যাচ্ছে সেখানে নাকি
পরিকল্পনা ছিল, তাতে কি ছিল, সেই ফাইলের মধ্যে কি ছিল, কেন এত তাড়াহুড়ো করে ওটাকে বার করলেন? আমার মতে তার মধ্যে হয়তো তিনটে জিনিস থাকতে পারে। এক, যদি পরিকল্পনাই থাকে তাহলে সে পরিকল্পনা নিশ্চয়ই বিজেপি হিন্দু সনাতনীদের এই বাংলা থেকে তাড়ানো। এখন তো বলছেন খেলা হবে। খেলা হবে মানে কি? ফাঁসি দেবেন না গলা কেটে দেবেন? নিশ্চয়ই এরকম কিছু এটা হবে। কারণ আগের বছর ইলেকশনের পর তো সমস্ত লোককে ঘর ছাড়া করেছেন, মেরেছেন। তা আমি সমস্ত লোকদের বলছি, অগ্রসর নয়, যে যার ডিফেন্স নিয়ে তৈরি থাকবে। এরা যা কিছু করতে পারে, এরা যেভাবেই হোক কোনো একটা উস্কানি দিয়ে রাইটস করার চেষ্টা করছেন। সেখান থেকে সেখানে মুখ লাগাবেন না, সবাই দূরে থাকবেন। আমরা গণতান্ত্রিকভাবে সংবিধান অনুযায়ী জিতিয়ে দেখাবো কে আমরাও পারি। তাহলে আপনার প্রথমটা হলো যে আপনি খেলবেন, আমাদের গলা কাটবেন, তো ফাঁসিতে ঝুলিয়ে দেবেন, কি করবেন জানি না। হয়তো বলতে পারেন যে যার ফাঁসি নিজে নিয়ে এসো, যে যার বন্দুক নিয়ে এসো, গুলি করো নিজে নিজেকে, যা কিছু হতে পারে। দ্বিতীয় কি হতে পারে? দ্বিতীয় হতে পারে পয়সা। সেই ফাইলে কাকে কত পয়সা দিয়েছেন, কোনখান থেকে কয়লার, কোনখান থেকে বালির, কোনখান থেকে বিদ্যার, কোনখান থেকে শিক্ষার পয়সা পেয়েছেন, তার হিসেব আছে। এত কি ব্যাপার? এত লুকানো চড়ানোর কি আছে? আর তৃতীয়, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কান খুলে শুনুন। তৃতীয়টা হলো যে যত অভারতীয় আছে তাদের ভেতরে ঢুকিয়ে আনুন, আর এটাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করুন। নাহলে দেখছেন প্রধানমন্ত্রী কতবার বলে গেলেন যে আমাদের জমি দিন, 400 কিলোমিটার বাংলাদেশ বর্ডার এখনো খালি পড়ে আছে, সেটাকে আমরা তৈরি করব। উনি দিচ্ছেন না। কিছু হলে বলে ওটা আমি জানি না, এটা তো কেন্দ্রের ব্যাপার। আমরা তো বলছি এটা কেন্দ্রের দায়িত্ব। সে দিচ্ছেন না কেন জমি? তার একটাই কারণ, ওখান দিয়ে ঢোকান, যত পারেন ভুয়ো ভোটার ওদের ঢোকান। ঢোকানোর পর এখানে খুন, রাহাজানি, যত ধরনের হিংসা হতে পারে করুন, আর এদের এখান থেকে তাড়ান। এরকম হবে কেন? আপনার বাড়িতে চুরি হলে পরে আপনি আগে তো দেখবেন কোন দরজাটা আমার খালি আছে। যদি ছাদের দরজা খালি থাকে তাহলে ছাদের দরজা লাগিয়ে সেটাকে বন্ধ করবেন। কিন্তু এখানে বলছেন আমি জমি দেব না, খোলা থাক।